মাঝরাতে দেবরের ঘরের দরজা খুলে বাহিরে ভালো করে তাকিয়ে দরজাটা বন্ধ করে দিল ভাবি। তারপর ঘুমন্ত দেবরের প্যান্টের পেছনের পকেটে হাত ঢুকালে অমনি জেগে উঠে বসে গেল মুন্না। কি ব্যাপার ভাবি, আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? ভাবি মুচকি হেসে বলল, কেন আসতে পারি না বুঝি দেবরের কাছে? অবশ্যই পারেন, কিন্তু এত রাতে এভাবে আমার ঘরে আসলে সবাই অন্য কিছু মনে করবে। ভাবি হেসে বলল, বাবা ভয়ে তো একেবারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছ। যাই হোক, মূল কথায় আসি, আমার কিছু টাকা লাগবে তাই এসেছি। ভাবি আমি নিজেই ভাইয়ার কাছ থেকে নিয়ে চলি। আমি কিভাবে? উফ, তোমার ভাইয়ার কাছ থেকেই নিয়ে এসো। কিন্তু কিভাবে? ভাবি আবারও দুষ্টু হাসি হেসে বলল, তোমার ভাইয়ার মাথার পাশে মানিব্যাগ থাকে, যা পাও চুরি করে নিয়ে এসো। কিন্তু ভাবি আমি কিভাবে আমার ভাইয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করতে পারি? ভাবি হেসে বলল, অবশ্যই পারো, আর যদি না পারো তাহলে আমি এখনই চিৎকার করে সবাইকে বলবো তুমি আমাকে এখানে জোর করে নিয়ে এসেছো। তারপর কি হবে বুঝতে পারছো তো? মুন্না কিছুটা ভয় পেয়ে বলল, আপনি এইভাবে এই খারাপ কাজটা করার জন্য আমাকে কেন জোর করছেন? আপনি নিজেই তো নিতে পারতেন। ভাবি জিও ভাই কামড় দিয়ে বলল, আমি ভালো স্ত্রী, নিজের স্বামীর মানিব্যাগ থেকে টাকা চুরি করতে পারি না। আমি এখানে আছি, তুমি নিয়ে এসো, না হলে কিন্তু। মুন্না আর কোনো উপায় না দেখে ভাইয়ার রুমে চলে গেল। ভাইয়ার রুমে ঢুকে দেখলো তার ভাই ঘুমোচ্ছে। কাছে গিয়ে মুখের সামনে হাত নেড়ে দেখলো কোনো হুঁশ নেই, তার মাথার পাশে মানিব্যাগটা রাখা আছে। তাই আস্তে করে সেটা নিল। তারপর অনেক চিন্তা করে সেখান থেকে কিছু টাকা নিল। আশেপাশে তাকিয়ে কেউ কিছু বোঝার আগেই মানিব্যাগটা রাখতে গেলেও ঠিক তখন তার ভাই পাশ ফিরতেই তার হাত লেগে ঘুম ভেঙে গেল। মুন্না ভয় পালাতে চাইলে তার ভাই দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তুই পালাচ্ছিস কেন? আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে চাচ্ছিস? বা তোর তো ভালোই অধঃপতন হয়েছে দেখছি। ভাইয়া বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করতে চাইনি। বাবু একটা চট দিয়ে বলল, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস কিভাবে হয় তোর? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর হাতে এখনো টাকা আছে, আর আমার মানিব্যাগটা রাখার সময় আমার ঘুম ভেঙে গেছে। আর তুই বলছিস চুরি করিসনি? আজকে তোর অপকর্মের কথা সবাইকে জানিয়ে দিব, তারপর দেখ কি হয়। কথাটা বলেই বাবু মুন্নাকে টেনে রুম থেকে বের করলো। সামনের রুমে আসতেই দেখা হয়ে গেল তার স্ত্রী রুমানার সাথে। কি ব্যাপার, তুমি এত রাতে ঘর থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে? কি করছিলে? আমি তো পানি খেতে গিয়েছিলাম। আজকে শোবার সময় রুমে পানি নিতে মনে নেই তাই। কিন্তু তোমার ভাই এত রাতে আমাদের ঘরে কি করছে? আর তাছাড়া তুমি ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ভাবির কথা শুনে মুন্না অবাক হয়ে গেল। সে এখনো বুঝতে পারছে না ভাবি তার সাথে কেন এমনটা করছে। ভাবি আপনি সব জেনে শুনে কেন এমনটা করছেন আমার সাথে বলেন? আপনিই তো বললেন ভাইয়ার মানিব্যাগ থেকে টাকা চুরি করে আপনাকে দিতে। প্লিজ আমাকে বাঁচান এই অপবাদের থেকে। বাবু বলল, তোমাকে কেন বাঁচাতে বলছে? তুমি এ সম্পর্কে কি জানো? রুমানা ন্যাকা কান্না করে বলল, দেখে যাও তোমার ভাইয়ের কাণ্ড। মাঝরাতে চুরি করতে ধরা পড়ে এখন আমার উপর দোষ চাপাচ্ছে। কেন ভাই, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার কেন সর্বনাশ করছো? ভাবি মুন্না প্রচন্ড অবাক হয়ে গেছে তার ভাবির কর্মকাণ্ডে। চুপ, তুই আর একটা কথাও বলবি না। মা বাবা কেউ মাথার উপর বেঁচে নেই, তাই তোকে ছোট ভাই হিসাবে আদর যত্ন করে মাথায় তুলে ফেলেছি। এখন দেখছি আদরে বাদর হয়েছিস, সারাদিন ঘুরে বেড়াস, কাজকর্ম করিস না, মাঝরাতে চুরি করে ধরা পড়েছিস, এখন ভাবির উপর দিয়ে চাপাচ্ছিস। তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাবি, না হলে কোন দিন আরো বড় বিপদ নিয়ে আসবে আমার বাসায়। মুন্না চোখের জল ছেড়ে বলল, ভাইয়া তুই আমাকে এত রাতে বাসা থেকে বের করে দিবি? হ্যাঁ দিব, কারণ একটা চোরকে নিয়ে আমি থাকতে পারবো না। এক্ষুনি এক কাপড়ে তুই বের হয়ে যাবি। মুন্না তার ভাবির ঠোঁটের কোণে মুচকি হাসি দেখতে পেয়ে আরো বেশি কষ্টে মাঝরাতেই তার ভাইয়ের বাসা ছাড়লো। পরদিন মুন্না একটা কফি শপে বসে আছে। তানিয়া বলল, আমি বুঝতে পারছি না তোমার ভাবি এমন কাজ কেন করতে যাবে। নিজেই তোমাকে বলল ভাইয়ের পকেট থেকে চুরি করে নিয়ে আসতে, আবার নিজেই ভাইয়ের সামনে এমন করে তোমাকে খারাপ করে দিল। মুন্না বলল, আমি মনে হয় বুঝতে পেরেছি কেন এমন কাজ করেছে। ভাবি কেন করেছে আমাকে বলো, আমিও শুনতে চাই। শোনো তাহলে, আমার একটু অসুস্থ লাগছিল বলে আমি সেদিন বাসা থেকে বের হইনি। প্রতিদিনই ঘুম থেকে উঠে নাস্তা করে আমি বেরিয়ে যাই, আর বাসায় ফিরি সন্ধ্যাবেলা। এটা ভেবেই হয়তো ভাবি নির্ভয়ে তার রুমে আমার ভাইয়াকে ঠকিয়ে অন্য একজনের সাথে প্রেমালাপে ব্যস্ত ছিল। দেরি করে ঘুম থেকে উঠে যখন নাস্তা করার জন্য রুম থেকে বের হলাম, হঠাৎ তখন অনেক হাসাহাসির শব্দে কৌতূহল নিয়ে ভাইয়ের রুমে ঢুকে দেখলাম ভাবি অন্য একজনের সাথে অস্বাভাবিক অবস্থায়। এই দৃশ্য দেখার জন্য আমি একটুও তৈরি ছিলাম না। আর ভাবি কাপড় ঠিক করে আমাকে বলল, তুমি এখন বাসায় কি করছো? তোমার তো এই সময় বাসায় থাকার কথা না। লোকটা শার্টের বোতাম লাগিয়ে বের হয়ে গেল দ্রুত। ভাবি ছোটবেলায় মাকে হারিয়েছি, আপনাকে আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে এরকম একটা অবস্থায় দেখবো কোনো দিন কল্পনা করতে পারিনি। আপনি আমার ভাইয়াকে এভাবে ঠকিয়ে যাচ্ছেন, সেটা জানতে পারলে আমার ভাই খুব কষ্ট পাবে। একটাবার অন্তত আপনার চিন্তা করা উচিত ছিল তার মনের অবস্থা কি হবে। আমি কি করব না করব তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? তুমি কি আমাকে শাসন করার? ঠিক বলেছেন, আমি কেউ না। ঠিক আছে, তাহলে আমি আমার ভাইয়াকে জানাচ্ছি, যা করার উনি করবেন। আমি ভাইয়াকে ফোন দিতে লাগলাম। এমন সময় ভাবি এসে আমার পা ধরে ফেললেন। তারপর বারবার আকুতি মিনতি করে বললেন, প্লিজ আমার সংসারটা ভেঙে দিও না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি, এই কান ধরছি, আর কখনো এরকম ভুল করব না। একবার সুযোগ দাও। একবার বিশ্বাস ভাঙলে যে আর জোড়া লাগে না। ভাবি একটু আগে বললে আমাকে মায়ের মতো শ্রদ্ধা করো, আর মাকে একটা সুযোগ দিতে পারছো না? আমার চোখের জলের কি কোনো দাম নেই? সেদিন ভাবির মুখের দিকে তাকিয়ে আমি আমার ভাইয়াকে
ভাইয়াকে কিচ্ছু বলিনি আজ পর্যন্ত। তার মানে তোমার ভাবির আর একটা সম্পর্ক আছে, যেটা নিশ্চয়ই তোমার ভাই জানে না। তুমি তার পথে বাধা হচ্ছিলে বলে তোমাকে বাসা থেকে সিস্টেম করে এভাবে বের করে দিল। হ্যাঁ, কাল রাতে আমি বিষয়টা বুঝতে না পারলেও আমার এখন সেটাই মনে হচ্ছে। তাহলে মুন্না, কিছু একটা করো। তুমি এভাবে তোমার ভাইয়ের কাছে সারা জীবন খারাপ হয়ে থাকবে নাকি? আর ওদিকে ওই মহিলা তোমার ভাইকে এভাবে ঠকিয়ে যাবে। ভাবির যা করার তা করছে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না, আর সত্যের জয় হবেই। এবার যা করার আমাকে করতে হবে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছিল রুমানা। এমন সময় হঠাৎ আড়াইনাই তার থেকে বড় মুন্নাকে দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে গেল। এ কি মুন্না, তুমি এখানে কি করছো? তোমাকে তো তোমার ভাই বাসা থেকে বের করে দিয়েছে। মুন্না হেসে বলল, একটু ভুল বললেন ভাবি, আমাকে আমার ভাই বাসা থেকে বের করে দেয়নি, বরং আপনি বের করেছেন, যেন কোনো বাধা ছাড়াই আপনার প্রেমিকের সাথে এই বাসায় মজা মাস্তি করতে পারেন। আমাকে এভাবে বাসা থেকে বের করে দিবেন মাঝরাতে, আর আমি সেটা শোধ তুলবো না ভেবেছেন? তার মানে কি বলতে চাও তুমি? কি করবে? আমাকে যে অপবাদ দিয়েছেন তার শাস্তি হবে জঘন্য। আজ এক্ষুনি আমি তোর নষ্ট করব। প্লিজ মুন্না, তুমি এমনটা করতে পারো না। তুমি নিজেই বলেছো আমাকে মায়ের চোখে দেখো। আমি যখন সম্মান করেছি তখন সম্মান ডাকতে পারিসনি, এবার তোকে সম্মান করেই আমি বদলা নেব। এই বলে তাকে ছুটে যাবে, এমন সময় রুমানা মুন্নার পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তোমাকে এই বাসা থেকে তাড়ানোর জন্য আমি এই ফন্দি করেছিলাম। আমি অবশ্যই তোমার ভাইকে বুঝিয়ে তোমাকে আবার এই বাসায় নিয়ে আসবো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার এত বড় সর্বনাশ করবে না। রুমানার কথা শুনে মন ভরে হো হো করে হাসতে লাগলো। তারপর সোজা ঘর থেকে বের হয়ে গেল। রুমানা কিছুই বুঝতে না পেরে চোখের জল মুছে শেষের দিকে গেল। পাশের ঘরে গিয়ে দেখলো সোফায় তার স্বামী বাবু বসে আছে। রুমানা তাড়াতাড়ি গিয়ে বলল, দেখো তোমার ভাই আমার সর্বনাশ করতে চাচ্ছে, আমাকে বাঁচাও, তুমি এই শয়তান থেকে আমাকে বাঁচাও। বাবু কষে একটা চড় মেরে বলল, তোর মতো কালনাগিনী যে বাসায় আছে সে বাসায় অন্য কেউ কারো সর্বনাশ করতে পারে না, কারণ তুই একজনই যথেষ্ট সংসারটা নষ্ট করতে। তুমি এসব কি বলছো? তোমার ভাইয়ের দোষ না দেখে আমার গায়ে হাত তুলছো? আর তুমি এ সময় বাসায় কি করে? মুন্না এসে বলল, আমি বলেছি। এ বাসায় আসার আগে মুন্না তার ভাইয়ের অফিসে গেল। ছোট ভাইকে দেখে মাথা গরম হয়ে গেল বাবুর। তুই আমার অফিসে কেন? তোকে ঢুকতে দিল কে? বাহ, আজ আমি এতটাই পর হয়ে গেলাম যে তোর অফিসে আসতে পারবো না। না পারবি না, কারণ আমার জীবনে কোনো চোরের জায়গা নেই। তোর যদি টাকার দরকার হতো আমাকে বলতে পারতি, নাকি বলতে পারবি তোর কোনোদিনও তোর কোনো চাহিদা আমি পূরণ করার চেষ্টা করিনি? বাবা মা মারা যাবার পর তুই আমার সব চাহিদা পূরণ করার চেষ্টা করেছিস যথাসাধ্য। এটা যেমন সত্য তেমন এটাও সত্য। সেদিন যদি একবার আমার চোখের ভাষা বোঝার চেষ্টা করতি, তাহলে হয়তো তোর নিজেরও আজকে এত কষ্ট পেতে হতো না, আর আমাকেও এত কষ্ট নিয়ে চোখের জল ফেলতে হতো না। কি বলতে চাচ্ছিস খোলাখুলি বল, না হলে বেরিয়ে যা, আমার আরো অনেক কাজ আছে। সেদিন রাতে ভাবি আমাকে তোর মানিব্যাগ থেকে টাকা চুরি করতে বলেছিল। বাবু একটা চট দিয়ে বলল, সেদিন রাতে এই কথা বলেছিলি বলে তোকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। আজকে আবারও তুই ভাবির উপর দোষ চাপাতে এসেছিস। তুই স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করিস, তাই আজকে তোর ছোট ভাইয়ের কথা মূল্যহীন। আমি আজকে তোকে প্রমাণ করে দেবো যে তোর বউ তোর আর আমার মাঝে দেওয়াল সৃষ্টি করেছে। তারপর ভাইয়াকে আমি প্রমাণ করানোর জন্য আগে থেকেই এখানে নিয়ে আসি, আর আমি একা ভিতরে গিয়ে আপনার সাথে সব নাটক করি, এমন ভাবে ভয় দেখাই যেন আমি আপনার ইজ্জত নষ্ট করব। আর ভয় পেয়ে আপনি আমাকে সব সত্য কথা বলে দিবেন, যেটা আমার এই মোবাইলে রেকর্ড করা আছে। আর তাছাড়া আমার ভাই নিজেও এখান থেকে শুনেছে। রুমানা বুঝতে পারলো তার বাঁচার আর কোনো উপায় নেই, তাই সে বারবার তার স্বামীর কাছে ক্ষমা চাইতে লাগলো। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার কাছে না, আমার ভাইয়ের কাছে চাইতে হবে। এমনিতেও তোর মতো বিশ্বাসঘাতকের সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নেই। রুমানা বাবুর পা ধরে বারবার তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।